এটা একটা সিসিটিভি ফুটেজ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে ক্যাশ কাউন্টারে আমি বসে আছি, যে পার্পল রঙের জামা পরে ভেতর দিকে। এইটা চোর 15টা 9, 3টা 9 এসে চেয়ারে বসলো। ক্যাশ কাউন্টারের সামনে চেয়ারে, যে জমা দেয় সে চেয়ারে বসে, চেয়ারে বসে কাজটা দিবে। এই চোরটা মালদা ব্রাঞ্চের একজন ক্যাশ ক্রেডিট কাস্টমারের এমপ্লয়ি। সে তার ক্যাশ ক্রেডিট কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য নিয়ে এসছে। এই টাকা চুরি করবে এবং তার ফলে স্টেট ব্যাংক কিভাবে জালিয়াতি, দুর্নীতি, জোচ্চুরি, বিশ্বাসঘাতকতা, ঘুষখড়ি এত কিছু করে চোরটাকে ছেড়ে দিয়েছে। এবং ক্যাশিয়ার যে অর্থাৎ আমাকে চাকরি ছাড়া করেছে, ভয়াবহ অত্যাচার করে, নির্মমভাবে অত্যাচার করে, অপমান করে, ভয় দেখিয়ে। 3টা 10 হয়ে গেল। যে হাতে টাকা নিয়েছে জমা করার জন্য, আমার কাছে ট্রে চাইলো। আমি ট্রে বাড়িয়ে দিলাম একটা কাউন্টারের সামনে। ও ট্রেতে টাকাগুলো রাখলো, যে টাকাগুলো জমা দিবে সেগুলো ট্রেতে রাখলো। তিনটা 14তে টাকাটা চুরি করে আনলো। ঠিক 3টা 14, এই যে হাত ঢুকালো, টাকাটা চুরি করে আনলো। ওটা লুজ নোট, একটা গার্ডারে রাবার ব্যান্ড দিয়ে আটকানো, 2000-এর 10টা, অর্থাৎ 20,000 এবং 66টা 500 নোট, 33,000, মোট 53,000 টাকা ও তুলে নিল। বাকি সব ফুল প্যাকেট আছে। যে টাকাটাগুলো, এগুলো রিপ্লে দেখাচ্ছি আমি। এই টাকাটা চুরি করলো স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চ থেকে। টাকাটা চুরি করলো এই চোর। স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চ, মালদা ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ব্রাঞ্চ মালদা ব্রাঞ্চ। যে টাকাটাগুলো, এগুলো রিপ্লে দেখাচ্ছি আমি। এই টাকাটা চুরি করলো স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চ থেকে। টাকাটা চুরি করলো এই চোর। স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চ, মালদা ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ব্রাঞ্চ মালদা ব্রাঞ্চ। এই চুরির ফলে ক্যাশিয়ারকে আমাকে চাকরি হারাতে হয়েছে। মানে প্রাণে বাঁচতে আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি, না হলে আমাকে মেরে ফেলা হতো। চোরটাকে ছেড়ে দিয়েছে, যথেষ্ট সম্মান করেই ছেড়েছে। এমনকি এই যে টাকাটা চুরি করলো 53,000 টাকা, ওটা অব্দি ফেরত নেয়নি। ওই টাকাটা আমার, এবং আমাকে ফেরত দেওয়ার কথা ছিল উদ্ধার করে। স্টেট ব্যাংকের কাছে যে সিআর মার্কেট আছে, সেখানে ক্যাশ ক্রেডিট কাস্টমারের দোকান, মুদির দোকান, বিষ্ণু ঘোষ, তার কর্মচারী এটা। পাশের নীল টুপি পরে, লাল টি শার্ট পরে যে ছেলেটা, সেই দিনই প্রথম এসছে। আগে কখনো দেখিনি, তারপরেও কখনো আসেনি। বারবার ও সলা পরামর্শ করছে মুখ বাড়িয়ে। ব্যাংকে কাউন্টারে কিন্তু আর কেউ নাই, ফাঁকা। এরকম সাধারণত হয় না। ওই ক্যাশ কাউন্টারে যে ক্যাশগুলো আসে, সেটা নেওয়ার দায়িত্ব আমার। আমি রিসিভ করে নিই, ট্রেতে টাকা রাখে। প্রথমে আমি ফুল প্যাকেটগুলো মিলিয়ে নিই, যতগুলো প্যাকেট আছে ওগুলো সব মিলিয়ে নিই। ভাউচারে যে ডিনোমিনেশনটা লিখে দেয় কাস্টমার, যে জমা দিচ্ছে সে লিখে দেয় ডিপোজিটার, সেটার সঙ্গে মিলিয়ে নিই। আমি টিক মারি এবং আমার পাশে বাঁদিকে একটা ট্রেতে রাখতে থাকি। তারপরে যে লুজ নোটটা থাকে, যেগুলো 100-র চেয়ে কম, সংখ্যায় 100-র চেয়ে কম, সেগুলো আমি ভাউচারেই আরেক জায়গায় লেখা থাকে, আলাদা করে লেখা থাকে যে লুজ নোট কি কি আছে। সেই লুজ নোটগুলো আমি নিই, তখনই গুনে নিই এবং আমি ওখানে টিক মারতে থাকি। সেদিন এই ভিতরের যে ছেলেটা এসছে, মনোজ কুমারের নাম, মেশিনে কাউন্ট করে ও, ক্যাশ ভিতরে পাঠিয়ে দিই আমি। কিন্তু সেদিন এই কাজটা নিতে এসে নিজে এসছে। এবং মাঝে মাঝে আসে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। তো হাত খালি থাকলে এবং ক্যাশ নিয়ে বসে থাকলে আমি একটা কাজ করছি, ওই কাজটা শেষ না করে তুমি কাজটা রিসিভ করবো না। সেই জন্য হাতের কাজটা শেষ করে আমি ক্যাশ রিসিভ করবো। মাঝে মাঝে এসে নিয়ে নেয়। সেদিনই এরকম ওই কাজটা নেওয়ার জন্য ট্রেতে করে আগের ভাউচার কিছু নিয়ে আসলো, ফেরত দিল, যেগুলো কাউন্ট হয়ে গেছে। কাউন্ট হয়ে গেলে ও সই করে দেয় যে নোট প্যাকেটগুলো ঠিক আছে, অ্যামাউন্ট লিখে সই করে দেয়। তারপরে আমি ভাউচারটা আসার পর আমি ওই ভাউচারটার পুরো অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্টটা আমি মেশিনে পোস্টিং করি, অ্যাকাউন্টে জমা হয়। ও 3টা 14 মিনিটের, 3টা 14:57 সেকেন্ড, এই সময় ও এসে কাজটা চাইলো। আমি যে কাজটা দিলাম, ভাউচারটা রেখে
ভাউচারটা আমার সামনে রাখলো আর হাত বাড়িয়ে কাউন্টারের কাজটা চেয়ে নিল আমার কাছে, এই যে চাইছে যে ওই কাজটা দাও। তখন আমি ট্রেটা ধরে ওকে কাজটা দিলাম। তার আগে 3:14 কিন্তু ও টাকাটা চুরি করে নিয়েছে, লুজ নোটটা। এখানে কোনো লুজ নোট নাই। আর ভাউচার দিয়ে বাকি নোটগুলো ঢেকে রেখেছে, প্যাকেটগুলো। ওটাই রিপ্লে দেখাচ্ছি। ও নোটটা চাইলো, আমি নোটটা ওকে দিলাম। ও নোট নিয়ে 3:15 ভেতরে চলে গেল কাউন্ট করতে। 3:14 ক্যাশটা তুলে নিয়েছে চুরি করে। 15:09, 3:09 এসে চেয়ারে বসলো। 3:10 থেকে টাকা দিতে শুরু করেছে। 3:14 ক্যাশটা তুলে নিয়েছে চুরি করে। 3:15 ক্যাশটা নিয়ে গেছে ওখান থেকে। 3:15 উঠে গেল। অন্যগুলোর সেকেন্ড বলিনি। আবার মনে করিয়ে দিই, এই ক্যাশ কাউন্টারে আমি কি পদ্ধতিতে কাজ করি তা কিছুটা মুখে বলার পর বিষ্ণু ঘোষের ওই ভাউচারটা দিয়ে বোঝালাম যে আমি ওই ক্যাশটা জমা নিলে কিভাবে প্রত্যেকটা স্টেপে কাজ হতো। এমনকি আমি যদি অন্যের কাউন্টার থেকে নিজেই কাজ নিয়ে আসি তাহলে ওরকম অধুরা কাজ করতাম না। আমি হলে ফুল প্যাকেট ও লুজ নোটের সবগুলোই নিয়ে আসতাম এবং আমার অংশের কাজ হয়ে গেলে সেই কাউন্টারে আবার গিয়ে ওই ক্যাশিয়ারকে পুরো ক্যাশ দিয়েই এবং বুঝিয়ে দিয়ে তবেই মানসিক শান্তি পেতাম। সেদিন আমার আগের কাজটায় ব্যস্ত ছিলাম। সম্ভবত সেই জন্যই মনোজ কুমার নিজে গিয়ে কাউন্টার থেকে ওই ক্যাশটা নিয়ে আসে। আমি ক্যাশ রিসিভ করলে যেহেতু প্রথমেই আমি লুজ নোটগুলো চেক করে এবং কাউন্ট করে নোট ডিটেলসে লাল টিক মার্ক দিয়ে রাখি, ফলে মেশিন কাউন্ট করার পর মনোজ কুমার আমার কাছে ভাউচার পাঠালে ওর রিসিভ করা অ্যামাউন্টে ওর সই থাকলেই আমি পুরো অ্যামাউন্টটা অ্যাকাউন্টে জমা করার জন্য কম্পিউটারে এন্ট্রি করে দিই। কিন্তু সেদিন মনোজ কুমার লুজ নোটগুলো ছাড়াই ট্রেটা নিয়ে এসেছিল বলেই ওর কাছ থেকে ওর সই করা ভাউচার পেয়ে আর লুজ নোট নেওয়ার কথা আমার মনে হয়নি। সিনসিয়ারলি কাজ করলে যখন কোনো ভুল হয় তখন সেই ভুল হওয়ার পিছনে কোনো কারণ থাকে। তাই আমি সেদিন 53,000-এর লুজ নোটগুলো নিতে মিস করেছি। এই ধরনের মিস হওয়াটা ক্যাশ কাউন্টারে কখনো কখনো ঘটে থাকে। আমি আমার 34 বছরের অভিজ্ঞতায় এইরকম লুজ নোট নিতে ভুলে যাওয়ার ঘটনা বেশ কয়েকবার দেখেছি এবং শুনেছি। তার একটা বড় কারণ, অনেকেই লুজ নোটগুলো ফুল প্যাকেটের সঙ্গে না দিয়ে হাতেই ধরে রাখে। তবে সব ক্ষেত্রেই লুজ নোট পাইনি বলার পর কিংবা বলার আগেই ডিপোজিটার লুজ নোটগুলো দিয়ে দিয়েছে। বিষ্ণু ঘোষের মতো টাকাটা মেরে দেওয়ার কথা কখনো শুনিনি। আমার মনে আছে একবার ওই ধরনের ঘটনায় সুজাপুরের একজন টাকা দিতে রাজি হচ্ছিল না, কিন্তু সেখানকার স্থানীয় মানুষই সেই লোকটাকে টাকাটা ফেরত দিতে বাধ্য করেছে। হয়তো শিক্ষিত মানুষ কম বলেই সুজাপুরের মানুষের মানবিকতা অনেক বেশি। অথচ মালদার বহু মানুষ স্টেট ব্যাংক থেকে টাকা চুরির ঘটনা, আমার কাউন্টার থেকে টাকা চুরি হওয়ার ঘটনা জানে, কিন্তু স্টেট ব্যাংকের মতোই মালদা শহরেও শিক্ষিত মানুষ বেশি হওয়ায় নৈতিকতা মানবিকতার ব্যাপারগুলো অতি বিরল। আমার বিশ্বাস সেদিন আমার জায়গায় অন্য যে কেউ থাকলে তাদের মধ্যে প্রায় সবাই বিষ্ণু ঘোষ টাকাটা দিতে অস্বীকার করার পর 53,000 টাকার দায় অন্য ক্যাশিয়ার, এক্ষেত্রে মনোজ কুমার, তার ঘাড়ে চাপিয়ে দিত। আমি অন্যের ঘাড়ে দোষ চাপাই না, আমি আজকেও তাকে অভিযুক্ত করছি না। আরও একটা বিষয়ে আমি খুবই পুরনো যুগের মানুষ। যখন একাধিক ব্যক্তির সঙ্গে সমন্বয় রেখে কাজ করি তখন কিছুতেই আমি জুনিয়রদের কখনো বিপদে ফেলি না, এমনকি আমার ক্ষতি হলেও। কিছুটা এই কারণেই আমি মালদা ব্রাঞ্চের ইউনিয়ন নেতাদের কোনো চাপে ফেলতে চাইনি। তাছাড়া চুরির ঘটনাটাও আমাকেই বিপদে ফেলতে পারে বলে আমার প্রথম দিকে মনে হয়নি। অথচ সেই ইউনিয়নের সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজনেই আমার সঙ্গে এবং ইউনিয়নের সঙ্গে গদ্দারি করলো। যেমন রজনীশ কুমার, উজ্জ্বল কুমার, বিশাল কুমার সহ স্টেট ব্যাংকের সব ধরনের সমস্ত অফিসার ও কর্মী আমার সঙ্গেই শুধু না, স্টেট ব্যাংকের সঙ্গেও গদ্দারি করেছে। স্টেট ব্যাংকের চেয়ারম্যান সহ সব ধরনের সমস্ত অফিসার ও কর্মী কিভাবে এত বিষাক্ত মানসিকতার হয়ে গেল? কিভাবে এই অবাস্তব ঘটনা ঘটতে পারে? কার ক্ষমতা আছে চাকরির ঝুঁকি নিয়ে লক্ষ লক্ষ স্টেট ব্যাংক কর্মচারীর সবাইকেই অবিশ্বাস্য ও অমানবিক এই অপরাধে সামিল হতে উদ্বুদ্ধ করার? এবং অভিযোগ পেয়েও কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর অফিস, অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্যাংকিং বিষয়ক কিংবা ভারতের ব্যাংকগুলোর নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অথবা আমার ও আমার পরিবারের সদস্যদের সব রকম মানবাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ গ্রহণ করেও ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কেই স্টেট ব্যাংকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না। 7 বছর পার হয়ে গেছে, যার মধ্যে শেষ 5 বছর ধরেই এই ঘটনার প্রমাণসহ হাজার হাজার পোস্ট মিডিয়াতে আমি করে চলেছি, সোশ্যাল মিডিয়াতে। 140 কোটির দেশের একজনেরও ক্ষমতা নেই স্টেট ব্যাংকের এত বড় অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার।
এরকম নিকৃষ্ট মানের দেশ ভারত ছাড়া বোধহয় আর একটাও নাই পৃথিবীতে। কিভাবে একটা সভ্য দেশের এত অধঃপতন ঘটতে পারে, কিভাবে এই অবাস্তব ঘটনা ঘটে। আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি বিষ্ণু ঘোষের ভাউচারটাতেই বাইরের কাজটা আমি কিভাবে নিই, একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলি। ট্রেতে তো জমা যে করতে এসছে পুরোটাই দিবে, আমি ট্রেটা ভেতরে নিয়ে এই ভাউচারের এই লেখা ডিনোমিনেশনের সঙ্গে মিলাবো। প্রথমে আমি টিক মেরেই দেখাচ্ছি এখানে 100 × 300 ফুল প্যাকেটগুলো প্রথমে দেখে নেব। এই যে নীল দিয়ে দাগ দিচ্ছি 100 × 300, 3টা প্যাকেট, 50-এর একটা প্যাকেট দাগ দিয়ে দিলাম, 10-এর 9টা প্যাকেট দাগ দিয়ে দিলাম। তাহলে প্যাকেট ফুল প্যাকেটগুলো এখানে যা পেয়েছি আমি সেগুলো পেয়েছি, সেটা বাঁ দিকের ট্রেতে রাখবো ভেতর দিকে। এবার লুজ নোটটা যেটা ট্রেতে রাখা আছে রাবার ব্যান্ড করা, সেটা এখানে যে এই যে 2000-এর 10টা পিস আমি কাউন্ট করে চেক করে নেবো। সেই সঙ্গে পাশে আমি অ্যামাউন্টে টিক মারবো। 566 66 পিস, সেটাকে আমি টিক মারবো, গুনে নিয়ে কোয়ালিটি চেক করবো। অ্যামাউন্ট 33,000, 53,000, 33,000, 20,000, 53,000। এই 53,000 টাকা আমি টিক মেরে বুঝে নিলাম। বুঝে নেওয়ার পর এই ভাউচারটা দিয়ে ট্রেতে ভাউচারটা দিয়ে এবং ফুল প্যাকেটের নোটগুলো দিয়ে আমি ভেতরে পাঠিয়ে দেবো মেশিনে কাউন্ট করার জন্য। সেদিন হয়েছে কি, তো দেখালাম যে নেই, সেদিন এই ভাউচারটাই আবার দেখাচ্ছি, এই ভাউচারটাতেই আছে। নোটটা আমি নিইনি, ট্রেটা নিইনি, ট্রেটা আমি বাড়িয়ে দিয়েছি, ওর হাত যাচ্ছিল না, চাইছিল, ট্রেটা আমি বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার পরে এই অবস্থায় দিয়েছি, কোনো টিক পড়েনি, কারণ আমি নোট দেখে নিইনি। ভেতরে গিয়ে মনোজ কুমার ক্যাশটা কাউন্ট করেছে মেশিনে, এই যে দেখাচ্ছি 100-300 পিস, এই যে 100-300 পিস, 30,000, 30,000। এগুলো ওর লেখা, এই যে কালো কালি, আমি লালটা দিয়ে এখন বোঝানোর জন্য দাগ দিচ্ছি। 50-এর 100 একটা দাগ দিয়েছে, 5,000 ভ্যালু দাগ দিয়েছে। 10-এর 9টা প্যাকেট 900, তার ভ্যালু 9,000। এটা অ্যাড করে 30, 35 আর 9 44,000 এই করে ও এই যে সই করেছে, ও সই করে এবার আমার কাছে পাঠিয়ে দিবে। এবার আমি লুজ নোট আগে নিয়ে নিয়েছি, এটা দেখে নেবো যে ঠিক আছে, তারপরে আমি পুরো নোটটা কম্পিউটারে ওর অ্যাকাউন্টে জমা করবো, পুরো অ্যামাউন্টটা 97,000 পুরো অ্যামাউন্টটা। ও 3:14 3:57 এই সময় ও এসে কাজটা চাইলো, আমি যে কাজটা দিলাম। ভাউচারটা রেখে ভাউচারটা আমার সামনে রাখলো আর হাত বাড়িয়ে ও কাউন্টারের কাজটা চেয়ে নিল আমার কাছে, এই যে চাইছে যে ওই কাজটা দাও। তখন আমি ট্রেটা ধরে ওকে কাজটা দিলাম। তার আগে 3:14 কিন্তু ও টাকাটা চুরি করে নিয়েছে, লুজ নোটটা, এখানে কোনো লুজ নোট নেই। আর ভাউচার দিয়ে বাকি নোটগুলো ঢেকে রেখেছে, প্যাকেটগুলো। ওটাই রিপ্লে দেখাচ্ছি। ও নোটটা চাইলো, আমি নোটটা ওকে দিলাম। ওর নোট নিয়ে 3:15 ভেতরে চলে গেল কাউন্ট করতে। 3:14 ক্যাশটা তুলে নিয়েছে চুরি করে। 15:09, 3:09 এসে চেয়ারে বসলো। 3:10 থেকে টাকা দিতে শুরু করেছে। 3:14 ক্যাশটা তুলে নিয়েছে চুরি করে। 3:15 ক্যাশটা নিয়ে গেছে ওখান থেকে। 3:15 উঠে গেল, অন্যগুলোর সেকেন্ড বলিনি। আবার মনে করিয়ে দিই, এই ক্যাশ কাউন্টারে আমি কি পদ্ধতিতে কাজ করি তা কিছুটা মুখে বলার পর বিষ্ণু ঘোষের ওই ভাউচারটা দিয়ে বোঝালাম যে আমি ওই ক্যাশটা জমা নিলে কিভাবে প্রত্যেকটা স্টেপে কাজ হতো। এমনকি আমি যদি অন্যের কাউন্টার থেকে নিজেই কাজ নিয়ে আসি তাহলে ওরকম অধুরা কাজ করতাম না। আমি হলে ফুল প্যাকেট ও লুজ নোটের সবগুলোই নিয়ে আসতাম এবং আমার অংশের কাজ হয়ে গেলে সেই কাউন্টারে আবার গিয়ে ওই ক্যাশিয়ারকে পুরো ক্যাশ দিয়েই এবং বুঝিয়ে দিয়ে তবেই মানসিক শান্তি পেতাম। সেদিন আমার আগের কাজটায় ব্যস্ত ছিলাম, সম্ভবত সেই জন্যই মনোজ কুমার নিজে গিয়ে কাউন্টার থেকে ওই ক্যাশটা নিয়ে আসে। আমি ক্যাশ রিসিভ করলে যেহেতু প্রথমেই আমি লুজ নোটগুলো চেক করে এবং কাউন্ট করে নোট ডিটেলসে লাল টিক মার্ক দিয়ে রাখি, ফলে মেশিন কাউন্ট করার পর মনোজ কুমার আমার কাছে ভাউচার পাঠালে ওর রিসিভ করা অ্যামাউন্টে ওর সই থাকলেই আমি পুরো অ্যামাউন্টটা অ্যাকাউন্টে জমা করার জন্য কম্পিউটারে এন্ট্রি করে দিই। কিন্তু সেদিন মনোজ কুমার লুজ নোটগুলো ছাড়াই ট্রেটা নিয়ে এসেছিল বলেই ওর কাছ থেকে ওর সই করা ভাউচার পেয়ে আর লুজ নোট নেওয়ার কথা আমার মনে হয়নি। সিনসিয়ারলি কাজ করলে যখন কোনো ভুল হয় তখন সেই ভুল হওয়ার পিছনে কোনো কারণ থাকে।
তাই আমি সেদিন 53,000-এর লুজ নোটগুলো নিতে মিস করেছি। এই ধরনের মিস হওয়াটা ক্যাশ কাউন্টারে কখনো কখনো ঘটে থাকে। আমি আমার 34 বছরের অভিজ্ঞতায় এইরকম লুজ নোট নিতে ভুলে যাওয়ার ঘটনা বেশ কয়েকবার দেখেছি এবং শুনেছি। তার একটা বড় কারণ, অনেকেই লুজ নোটগুলো ফুল প্যাকেটের সঙ্গে না দিয়ে হাতেই ধরে রাখে। তবে সব ক্ষেত্রেই লুজ নোট পাইনি বলার পর কিংবা বলার আগেই ডিপোজিটার লুজ নোটগুলো দিয়ে দিয়েছে। বিষ্ণু ঘোষের মতো টাকাটা মেরে দেওয়ার কথা কখনো শুনিনি। আমার মনে আছে একবার ওই ধরনের ঘটনায় সুজাপুরের একজন টাকা দিতে রাজি হচ্ছিল না, কিন্তু সেখানকার স্থানীয় মানুষই সেই লোকটাকে টাকাটা ফেরত দিতে বাধ্য করেছে। হয়তো শিক্ষিত মানুষ কম বলেই সুজাপুরের মানুষের মানবিকতা অনেক বেশি। অথচ মালদার বহু মানুষ স্টেট ব্যাংক থেকে টাকা চুরির ঘটনা, আমার কাউন্টার থেকে টাকা চুরি হওয়ার ঘটনা জানে, কিন্তু স্টেট ব্যাংকের মতোই মালদা শহরেও শিক্ষিত মানুষ বেশি হওয়ায় নৈতিকতা, মানবিকতার ব্যাপারগুলো অতি বিরল। আমার বিশ্বাস সেদিন আমার জায়গায় অন্য যে কেউ থাকলে তাদের মধ্যে প্রায় সবাই বিষ্ণু ঘোষ টাকাটা দিতে অস্বীকার করার পর 53,000 টাকার দায় অন্য ক্যাশিয়ার, এক্ষেত্রে মনোজ কুমার, তার ঘাড়ে চাপিয়ে দিত। আমি অন্যের ঘাড়ে দোষ চাপাই না, আমি আজকেও তাকে অভিযুক্ত করছি না। আরও একটা বিষয়ে আমি খুবই পুরনো যুগের মানুষ। যখন একাধিক ব্যক্তির সঙ্গে সমন্বয় রেখে কাজ করি তখন কিছুতেই আমি জুনিয়রদের কখনো বিপদে ফেলি না, এমনকি আমার ক্ষতি হলেও। কিছুটা এই কারণেই আমি মালদা ব্রাঞ্চের ইউনিয়ন নেতাদের কোনো চাপে ফেলতে চাইনি। তাছাড়া চুরির ঘটনাটাও আমাকেই বিপদে ফেলতে পারে বলে আমার প্রথম দিকে মনে হয়নি। অথচ সেই ইউনিয়নের সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজনেই আমার সঙ্গে এবং ইউনিয়নের সঙ্গে গদ্দারি করলো। যেমন রজনীশ কুমার, উজ্জ্বল কুমার, বিশাল কুমার সহ স্টেট ব্যাংকের সব ধরনের সমস্ত অফিসার ও কর্মী আমার সঙ্গেই শুধু না, স্টেট ব্যাংকের সঙ্গেও গদ্দারি করেছে। স্টেট ব্যাংকের চেয়ারম্যান সহ সব ধরনের সমস্ত অফিসার ও কর্মী কিভাবে এত বিষাক্ত মানসিকতার হয়ে গেল? কিভাবে এই অবাস্তব ঘটনা ঘটতে পারে? কার ক্ষমতা আছে চাকরির ঝুঁকি নিয়ে লক্ষ লক্ষ স্টেট ব্যাংক কর্মচারীর সবাইকেই অবিশ্বাস্য ও অমানবিক এই অপরাধে সামিল হতে উদ্বুদ্ধ করার? এবং অভিযোগ পেয়েও কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর অফিস, অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্যাংকিং বিষয়ক কিংবা ভারতের ব্যাংকগুলোর নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অথবা আমার ও আমার পরিবারের সদস্যদের সব রকম মানবাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ গ্রহণ করেও ভারতের জাতীয় মানবাধিকার কমিশন এই স্টেট ব্যাংকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না। 7 বছর পার হয়ে গেছে, যার মধ্যে শেষ 5 বছর ধরেই এই ঘটনার প্রমাণসহ হাজার হাজার পোস্ট মিডিয়াতে আমি করে চলেছি, সোশ্যাল মিডিয়াতে। 140 কোটির দেশের একজনেরও ক্ষমতা নেই স্টেট ব্যাংকের এত বড় অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার। এরকম নিকৃষ্ট মানের দেশ ভারত ছাড়া বোধহয় আর একটাও নাই পৃথিবীতে। কিভাবে একটা সভ্য দেশের এত অধঃপতন ঘটতে পারে? কিভাবে এই অবাস্তব ঘটনা ঘটে? ঘন্টার পর দিয়েছি 15:40-34, 3:40 40:34। এই মুখ বাড়ালো, এটা মুখ বাড়ালো, দেখিয়ে দিই একবার। মুখ বাড়িয়ে দেখলো 15:41:01। আমি ক্যাশটা মিলাচ্ছি, টাকা আছে, ক্যাশটা সব না, বড় ডিনোমিনেশন, বিগ ডিনোমিনেশন 2500 অনলি। এটা আমি টাইম টু টাইম মিলাতে থাকি, মিলাতে ফুল প্যাকেট করে দিই, যেহেতু এটা বড় ডিনোমিনেশন সবসময় এটা মেলানো থাকে।
ডিটেক্ট করা হয়ে গেছে। ওকে আমি ধরতে চললাম, মুশকিল হয়ে যাচ্ছে। চুয়াল্লিশ, 42, 43, 44, 3 মিনিটের মধ্যে আমার ডিটেক্ট করা হয়ে গেছে যে 53,000 টাকা শর্ট, 20টা 2000, 66টা 500। ওই চোর যে জামাটা এনেছিল ডিপোজিটটা, তাতে ওই ডিনোমিনেশনটাই লস ছিল। তাই যে এটা যে ওর শর্ট সেটা বুঝতে আমাকে এই যে আমি চলে এসেছি ওখানে মোটামুটি দ্রুত। আমি 1541.34-এ কাউন্টার পার্ট দিয়েছি। $42.34 and less than 3 minutes আমি এটাকে ডিটেক্ট করে আর আমি সবসময় রিকাউন্ট করি কনফার্ম হওয়ার জন্য। কনফার্ম হয়ে তারপরে আমি ওইদিকে গেছি অ্যাট 15:45 পুরো ব্রাঞ্চের ওই দিকটা ঘুরে অনেকটা পথ। তার আগে এইদিকে আসার আগে, এখানে আসার আগে আমি বাইরে মেন গেট দিয়ে বাইরে গেছি। বাইরে চারিদিকে তাকিয়ে দেখেছি যে আছে কিনা কেউ, বিশেষ করে যাকে কাউন্টার পার্ট দিলাম সে আছে কিনা। সাধারণত অতটা পেরিয়ে যাওয়ার কথা না এটুকু সময়, কারণ ভেতরে যতটা যেতে হবে অনেকটাই পথ এবং ভিড় থাকলে তো কথাই নাই। তাছাড়াও কেউ কথা বলতে বলতে দেরি করে। আমি তাকে জিজ্ঞেস করলাম, চলে গেলাম বাইরে বেরিয়ে। তখনই একজন বলেছিল ওরা তো এখনই ছিল, মানে মুহূর্তের মধ্যে চলে গেছে একদম বাইরে। একবার ব্যাক করেছিল, তারপরে মুহূর্তের মধ্যে চলে গেছে। আমি ফিরে আসলাম আবার ওই দিক দিয়ে ওই পথেই ফিরে আসলাম। ফিরে এসে আমি হেড ক্যাশিয়ার বা ক্যাশ অফিসার ডেজিগনেশন এইখানে আছে। এইখানে রুম, এই বাঁদিকে দরজা আছে, ওইখানে রুমে ক্যাশ অফিসার বসে। সঙ্গে সঙ্গে আমি ক্যাশ অফিসারকে জানাতে গেলাম, উনি পুরো ক্যাশ ডিপার্টমেন্টের ইনচার্জ। এই ছেলেরা বুঝতে পেরেছে আমি বলতে রেখেছি টাকা শর্ট আছে 53,000। ও চলে এসছে। একটা কিছু শর্ট বা কিছু ভুল হলে ক্যাশের সবারই একদম কান সঙ্গে সঙ্গে সবাই চলে আসে এবং যা করণীয় সবাই মিলে হেল্প করে। সেটা এটা হচ্ছে নিয়ম আমাদের। ঠিক আছে, স্লো করে দিই। আমাদের ক্যাশ খুঁজতে 1 ঘন্টা নিলে হবে না, বলে দিলাম। ও ছেলেটাও শুনে নিল। আমি কাউন্টারে বসে যথারীতি নিজের কাজ করতে লেগে যাবো। 53,000 টাকা আমার শর্ট এবং এটা যে ওই ছেলেটারই শর্ট। তখন তো চুরি করা তো জানা নেই, আমরা ভেবেছি, সবাই ভেবেছি যে দেয়নি। এরপরে ডিটেক্ট হওয়ার পর ফোন করা হবে এবং হামেশাই হয় যে ক্যাশ জমা দিতে আসে, সে ভুল করে না দিয়ে চলে যায় অথবা আমরা ভুল করে চাই না এবং সে চলে যায়। তখন ফোন করলেই সঙ্গে সঙ্গে চেক করে দেখে যে হ্যাঁ আছে, টাকাটা দেয়নি, এসে দিয়ে। ঠিক আছে, স্লো করে দিই। আমাদের ক্যাশ খুঁজতে 1 ঘন্টা নিলে হবে না, বলে দিলাম। ও ছেলেটাও শুনে নিল। আমি কাউন্টারে বসে যথারীতি নিজের কাজ করতে লেগে যাবো। 53,000 টাকা আমার শর্ট এবং এটা যে ওই ছেলেটারই শর্ট। তখন তো চুরি করা তো জানা নেই, আমরা ভেবেছি, সবাই ভেবেছি যে দেয়নি। এরপরে ডিটেক্ট হওয়ার পর ফোন করা হবে এবং হামেশাই হয় যে ক্যাশ জমা দিতে আসে, সে ভুল করে না দিয়ে চলে যায় অথবা আমরা ভুল করে চাই না এবং সে চলে যায়। তখন ফোন করলেই সঙ্গে সঙ্গে চেক করে দেখে যে হ্যাঁ আছে, টাকাটা দেয়নি, এসে দিয়ে যায়। অথবা ঠিক আছে, স্লো করে দিই। আমাদের ক্যাশ খুঁজতে 1 ঘন্টা নিলে হবে না, বলে দিলাম। ও ছেলেটাও শুনে নিল। আমি কাউন্টারে বসে যথারীতি নিজের কাজ করতে লেগে যাবো। 53,000 টাকা আমার শর্ট এবং এটা যে ওই ছেলেটারই শর্ট। তখন তো চুরি করা তো জানা নেই, আমরা ভেবেছি, সবাই ভেবেছি যে দেয়নি। এরপরে ডিটেক্ট হওয়ার পর ফোন করা হবে এবং হামেশাই হয় যে ক্যাশ জমা দিতে আসে, সে ভুল করে না দিয়ে চলে যায় অথবা আমরা ভুল করে চাই না এবং সে চলে যায়।
তখন ফোন করলেই সঙ্গে সঙ্গে চেক করে দেখে যে হ্যাঁ আছে, টাকাটা দেয়নি, এসে দিয়ে যায়। অথবা ওপর পোর্শনটা সার্কেল করে দিয়েছি, লাল রঙের সার্কেল যেটা করা সেটা ক্যাশ অফিসার, ওর নাম তন্ময় চৌধুরী। মাঝখানে আছে হলুদ সার্কেল যাকে করে দেওয়া আছে, সে হচ্ছে হাউসকিপিং কর্মী, হাউসকিপিং স্টাফ, এজেন্সির স্টাফ। ওর নাম জীবন, টাইটেল কনফার্ম না হতে পারে চক্রবর্তী, জীবন চক্রবর্তী হতে পারে। ও ক্যাশ শার্ট শুনে আমি যখন ঘুরে এসে ভিতরে আসলাম এবং জোরে বললাম যে ক্যাশ শার্ট, এবং ছেলেটা পালিয়ে গেছে, ওকে পাওয়া গেল না যাকে ধরতে গেছিলাম। তখন ও আসলো, এসে দেখিয়ে দেবো আবার আসুক, ও এসে ভাউচারটা দেখলো, ভাউচারটা দেখে ও চিনতে পারলো কাস্টমারের নাম দেখে যে এটাই ক্যাশকেড কাস্টমার বিষ্ণু ঘোষ, এই বলেছিল, ও আইডেন্টিফাই করতে পেরেছিল। আর যে গোলাপি শার্ট পরে যেটা নীল সার্কেল দেওয়া, সেটার নাম মনোজ কুমার, ও অন্য বোর্ডের ক্যাশিয়ার যে মেশিনে কাউন্ট করে, যে ক্যাশটা নিয়ে গেছিল ভিতরে।